এই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে ক্রিয়েটিভ স্টাডি একাডেমির পক্ষ থেকে। তো তোমরা সবাই জানো যে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষার জন্য আসলে বিগত বছরের কোশ্চেন সলিউশন করার কোনো বিকল্প নেই। তো বিগত বছরের কোশ্চেন সলিউশন করার মাধ্যমে তোমরা একই সাথে কোশ্চেনের প্যাটার্ন এবং ওই সমধর্মী কোশ্চেন অনুশীলন করার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আমাদের ক্রিয়েটিভ স্টাডি একাডেমিতে যে কৃষিগুচ্ছ সলিউশন শুরু হয়েছে, তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষের কেমিস্ট্রি অংশের সলিউশনটা। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথম কোশ্চেন, নিচে কোন উপশক্তি স্তরের শক্তি সবচেয়ে বেশি? আচ্ছা, উপশক্তি স্তরের শক্তি হিসাব করা হয় n প্লাস l এর মান দ্বারা, যেখানে n হচ্ছে অরবিট আর l সাব অরবিট। l এর মান নির্ভর করছে SPDF ওই সাব অরবিট গুলোর উপরে। s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। তাহলে 5p যদি নেই, 5p এর জন্য মান আসতেছে 5 প্লাস 1 ইকুয়াল টু 6, 2p এর জন্য 4 প্লাস 2 ইকুয়াল টু 6, 5f এটার জন্য 5 প্লাস 0 ইকুয়াল টু 5, 4f 4 প্লাস 3 ইকুয়াল টু 7। তাহলে এখানে সর্বোচ্চ মান কত? 7। তাহলে শক্তি সবচেয়ে বেশি হবে 4f এর জন্য। নেক্সট, হ্যালোজেন পরমাণুদের মধ্যে ইলেকট্রন আসক্তি বৃদ্ধির ক্রম কোনটি? আচ্ছা, ইলেকট্রন আসক্তি পারমাণবিক ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। পরমাণু থেকে পরমাণুর নিউক্লিয়াস থেকে বাইরের শক্তি স্তরের দূরত্ব যদি বেশি হয়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কমে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ইলেকট্রন আসক্তিও কমে যাবে। তাহলে যার পারমাণবিক ব্যাসার্ধ ছোট, তার ইলেকট্রন আসক্তির মানটাও বেশি হবে। তাহলে আমরা এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে। এটা হচ্ছে গ্রুপ 17 এর 4টা মৌল, হ্যালোজেন গ্রুপ। এখানে যদি আমরা একটু খেয়াল করি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে স্বাভাবিক অবস্থায় ফ্লোরিনের আকার ছোট, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে ইলেকট্রন আসক্তির ক্রম এদিকে হওয়ার কথা ছিল। কিন্তু ঘটনা হচ্ছে ফ্লোরিনের আকার এতই ছোট যে ওর সর্বশেষ শক্তি স্তর, মানে সর্বশেষ শক্তি স্তরটাও তাহলে একটু সংকুচিত হয়ে আসবে। তো সেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি হয়ে যায়। এই জন্য বাইরের থেকে যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করতে যাবে, যখন একটা এক্সট্রা ইলেকট্রন যখন গ্রহণ করতে যাবে, তখন ওই ইলেকট্রনের সাথে এখানকার যে এর নিজস্ব শেলের যে ইলেকট্রন, তাদের বিকর্ষণ হয়। এই বিকর্ষণ হওয়ার জন্য ওই ইলেকট্রন আসক্তি আবার কমে যায়। তাই ফ্লোরিনটা ক্লোরিনের নিচে চলে আসবে। তাই এখানে আসলে ক্রমটা হবে ক্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বার, ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। নেক্সট কোশ্চেন, বাফার দ্রবণ। আচ্ছা, বাফার দ্রবণ হচ্ছে দুর্বল অ্যাসিড ও তীব্র ক্ষার এর সংমিশ্রণ, অথবা দুর্বল ক্ষার ও শক্তিশালী অ্যাসিড এর সংমিশ্রণের ফলে যেই লবণ উৎপন্ন হয়, ওই লবণ আর ওই দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের একটা মিশ্রণ। ঠিক আছে? তাহলে এখানে CH3COOH, ইথানোয়িক অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড। এটার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি আমরা, সোডিয়াম হাইড্রোক্সাইড কি? শক্তিশালী ক্ষার। তাহলে শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড আর ইথানোয়িক অ্যাসিড, এটা সংমিশ্রণে সোডিয়াম ইথানোয়েট নামক লবণ উৎপন্ন হয়। এই যে সোডিয়াম ইথানোয়েট লবণ। এখন এই যে লবণ আর ওই দুর্বল অ্যাসিড, ওইটার সংমিশ্রণের যে দ্রবণ, সেটা হচ্ছে তাহলে একটা বাফার দ্রবণ। তাহলে এখানে অপশন এটাই চলে আসতেছে প্রথমে। তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। আচ্ছা, দেখি অন্যান্য অপশন গুলা হবে না হবে কিনা। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা শক্তিশালী ক্ষার। শক্তিশালী ক্ষারের সাথে আছে Na2CO3। Na2CO3 একটা লবণ। এই লবণটা তৈরি হয়েছে কিভাবে? সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2CO3, এই দুইটা ইয়ের সংমিশ্রণে। H2CO3 এটা একটা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার। তো শক্তিশালী ক্ষার আর দুর্বল অ্যাসিড, এটা সংমিশ্রণে একটা লবণ তৈরি হয়েছে Na2CO3। ওইটা আর এই যে শক্তিশালী ক্ষার,
এটার সংমিশ্রণে দ্রবণ, এটা কিন্তু বাফা দ্রবণ হবে না। কারণ বাফা দ্রবণের শর্ত হচ্ছে ওই লবণ আর দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার হতে হবে, কিন্তু এখানে তো এটা তো শক্তিশালী ক্ষার, তাই এটা হবে না। ঠিক একইভাবে তোমরা অন্যান্য অপশনগুলো টেস্ট করে দেখতে পাবা যে শক্তিশালী ক্ষার যেখানে থাকবে সেটা আসলে বাফা দ্রবণ হবে না, বা শক্তিশালী অ্যাসিড যেখানে থাকবে সেটা বাফা দ্রবণ হবে না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে 4টা বৈশিষ্ট্য সম্পন্ন। 4টা বৈশিষ্ট্যের মধ্যে আছে হচ্ছে এটাকে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। তারপরে এরা ওজন নেওয়ার সময়, মানে এটাকে যখন আমি ওজন নিব তখন এরা রাসায়নিক দিক থেকে ক্ষয় সাধন করবে না। তারপরে এরা যখন আমি খোলা অবস্থায় রেখে দিব তখন বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্পের সাথে কোনো বিক্রিয়া করতে পারবে না। আর 4 নম্বর শর্তটা হচ্ছে এদের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। তাই আমাদের বইগুলোতে বাফা দ্রবণের 3 থেকে 4টা উদাহরণ আছে। Na2CO3, তারপরে অক্সালিক অ্যাসিড, সোডিয়াম অক্সালেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এখানে অপশন পটাশিয়াম পারম্যাঙ্গানেট না, সরি, পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। তাহলে এখানে ওই 4টা অপশনের মধ্যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে অক্সালিক অ্যাসিড, HOOC, তাহলে এখানে এটা হবে অ্যান্সার। নিচে কোনটি অধিক অম্লীয়? এখানে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন দিয়ে দিচ্ছে এই অপশনে। তো অ্যালকেন, অ্যালকেন হচ্ছে প্যারাফিন, অর্থাৎ এরা কিন্তু মানে এদের যে সিগমা বন্ধন, খালি তো এদের একটা শক্তিশালী বন্ধন আছে সিগমা বন্ধন, যেমন আমি যদি এটা বিবেচনা করি, এখানে এই বন্ধনটা হচ্ছে শক্তিশালী সিগমা বন্ধন, এটা ভাঙা অনেক কষ্টকর, তাই এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে, এদিকে আমি অম্লীয় বা ক্ষারকীয় বলতে পারবো না। তো যেখানে দ্বিবন্ধন থাকবে বা ত্রিবন্ধন থাকবে সেক্ষেত্রে আমার অম্লীয় বা ক্ষারকীয় কনসেপ্টটা আসবে। এখন দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন তার মধ্যে কোনটা বেশি অম্লীয় সেটা হচ্ছে দেখার বিষয়। আচ্ছা, কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে এখানে বন্ধন দূরত্ব কত? বন্ধন দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার। আর কার্বন কার্বন ত্রিবন্ধন, এখানে বন্ধন দূরত্ব 0.120 ন্যানোমিটার। আচ্ছা, যখন এই যে বন্ধন দূরত্বটা কম, এখানে বন্ধন দূরত্ব কম হওয়ার কারণে এখানে যদি হাইড্রোজেন থাকে তাহলে এই যে হাইড্রোজেনের সাথে কার্বনের যে বন্ধনের যে ইলেকট্রন যুগল, ওই ইলেকট্রন যুগলকে এই উভয় কার্বন তীব্রভাবে আকৃষ্ট করবে। যার ফলে কি হবে, ওই ইলেকট্রন যদি এদের কাছে চলে আসে তাহলে এখানকার যে হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণুটা মুক্তভাবে বের হয়ে যেতে পারবে হাইড্রোজেন প্লাস আয়ন হিসেবে। তাহলে এই যদি হাইড্রোজেন প্লাস হিসেবে বের হয়ে যায় তাহলে এটাকে আমি অম্লীয় বফর বলতে পারবো, মানে অম্লীয় বলতে পারবো, অম্লীয় যৌগ বলতে পারবো। কিন্তু এক্ষেত্রে দেখা যায় এখানে হচ্ছে বন্ধন দূরত্ব একটু বেশি। বন্ধন দূরত্ব বেশি হওয়ার কারণে কি হয়েছে, এই যে কার্বন, এই দুইটা কার্বনের দুইটা নিউক্লিয়াস, এই যে এই বন্ধন বা এই বন্ধনের যে ইলেকট্রন যুগল তাকে তীব্রভাবে আকৃষ্ট করতে পারবে না, মানে এটা যত তীব্রভাবে আকৃষ্ট করতে পারতো তার থেকে এখানে একটু আকর্ষণ কম হবে। তার ফলে এখানে হাইড্রোজেন প্লাস আয়ন সহজে বের হইতে পারবে না। তাইলে এখানে এটা ত্রিবন্ধনের জন্য তাহলে সেটা বেশি অম্লীয় হবে, মানে অ্যালকাইন অ্যালকিন অপেক্ষা বেশি অম্লীয়। তাহলে এটার অ্যান্সার হবে বি নাম্বার। নেক্সট কোশ্চেনে যদি আমরা দেখি, আইডিয়াল গ্যাসের সমীকরণ কোনটি? আচ্ছা, এটা তো কমন কোশ্চেন, পিভি ইকুয়াল টু এনআরটি। এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের সূত্র, যেখানে পি হচ্ছে চাপ, ভি আয়তন, পি এর একক হচ্ছে অবশ্যই এটিএম বা অ্যাটমসফিয়ার এককে, আর ভি হচ্ছে লিটার, লিটার এককে, এন মোল সংখ্যা, আর আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1, আর তাপমাত্রা এখন হয় কেলভিন। আচ্ছা, অলিফিনিক দ্বিবন্ধন বিদ্যমান। অলিফিন বলতে বোঝাচ্ছে তেল বা চর্বি, এদেরকে বলা হয় অলিফিন, মানে যা তৈলাক্ত, তৈলাক্ত জিনিসকে বলা হয় অলিফিন। আচ্ছা, দ্বিবন্ধন অলিফিনিক দুইটা কথা, অলিফিনিক তারপরে হচ্ছে দ্বিবন্ধন। এখানে অলিফিনিক বলতে তেল বা চর্বি বোঝায়, তাহলে অপশন এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, এই দুইটা আগে বাদ। এরপরে আসছে দ্বিবন্ধনের কথা। আচ্ছা, চর্বিকে বলা হয় স্যাচুরেটেড ট্রাইগ্লিসারাইড আর তেলকে বলা হয় আনস্যাচুরেটেড ট্রাইগ্লিসারাইড।
স্যাচুরেটেড বলতে বোঝাচ্ছে এখানে মানে সম্পৃক্ত আর কি, তার মানে সম্পৃক্ত বলতে এখানে সবসময় একক বন্ধন থাকবে। আর তেল সে হচ্ছে আনস্যাচুরেটেড, এখানে সবসময় দ্বিবন্ধন থাকবে। এর কারণে আমাদের বডির জন্য চর্বি কিন্তু বেশি ক্ষতিকর, কারণ চর্বি যেহেতু স্যাচুরেটেড ও অন্য কোনো পদার্থের সাথে বিক্রিয়া করতে পারে না, তাই আমাদের বডিতে চর্বি মানে চর্বি হিসেবেই থেকে যায়, ও কখনো বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হয় না বা কারোর সাথে কোনো রিয়াকশন না করার কারণে বডিতে ও যেভাবে আছে সেই অবস্থায় থেকে যায়। কিন্তু তেলকে অন্য একটা কোনো পদার্থের সাথে বিক্রিয়া করে তেল ক্ষয় করা যাবে। তাহলে এটার অ্যান্সার হবে দ্বিবন্ধন, এটা হচ্ছে তেল। এটা একটু এখানে লিখে দিই, এটা চর্বি হচ্ছে সম্পৃক্ত ট্রাইগ্লিসারাইড, গ্লিসারাইড, তেল অসম্পৃক্ত ট্রাইগ্লিসারাইড। কোন অবস্থাকে এসটিপি বলা হয়? এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটা টেম্পারেচারের মান হচ্ছে 0°C, প্রেশারের মান 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার প্রেশার মানে 760 মিলিমিটার মার্কারি অথবা 76 সেন্টিমিটার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 76 সেন্টিমিটার পার, এটা ডি নাম্বার। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার প্রধান উৎপাদকটির নাম কি? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আসলে কি ঘটে? অ্যামাইড থেকে অ্যামিন তৈরি হয়। এটা তোমরা দেখছো জৈব যৌগের যে অ্যামাইডের অংশটা আছে ওখানে। এই বিক্রিয়াটা আসলে এভাবে সম্পন্ন হয়। আর COO NH2 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস ব্রোমিন, এটাকে যদি আমি তাপ দিই, তাপ দিলে এই যে কার্বন, এই কার্বন আর অক্সিজেন এই এই জিনিসটা আলাদা হয়ে পটাশিয়ামের সাথে চলে যাবে, প্লাস K2CO3 প্লাস পটাশিয়াম ব্রোমাইড প্লাস পানি। তাহলে এখানকার প্রধান উৎপাদক হচ্ছে এই অ্যামিন। মানে এই হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মূল ইয়েটা হচ্ছে, কাজটা হচ্ছে এখানে অ্যামাইড থেকে অ্যামিন তৈরি হয়। এটা অপশন, এর অ্যান্সার হবে সি নাম্বার অপশন। আচ্ছা, নিচে কোনটি অবস্থান্তর মৌল? অবস্থান্তর মৌল বুঝতে গেলে আগে ডি ব্লক মৌল সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। ডি ব্লক মৌল হচ্ছে যারা পর্যায় সারণীতে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 মধ্যে অবস্থান করতেছে, তারা হচ্ছে ডি ব্লক মৌল। আচ্ছা, ডি ব্লক মৌলের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অবস্থান্তর মৌল, যেখানে অবস্থান্তর মৌলের ক্ষেত্রে আবার বৈশিষ্ট্য মানে যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের মানে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল অর্ধপূর্ণ অথবা অপূর্ণ থাকবে। মানে D1 to 9 এরকম কাঠামো থাকতে হবে সর্বশেষ শক্তি স্তরে। যদি এরকম কাঠামো না থাকে, যদি D0 থাকে বা D10 থাকে, তাহলে কিন্তু ওটা অবস্থান্তর মৌল হবে না, সেটা ডি ব্লক মৌল হবে কিন্তু অবস্থান্তর মৌল হবে না। তো এরকম উদাহরণ হচ্ছে নিকেল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে নিকেল। নিকেলে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি, নিকেল হচ্ছে 28, 1s2 2s2 2p6 3s2 3p6, কয়টা হলো? 18টা, 3d10। আচ্ছা, নিকেলের যদি আমি স্থিতিশীল আয়ন নেই এখন, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d8। তাইলে এখানে দেখা যাচ্ছে সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটাল অপূর্ণ আছে, এই কারণে এটা অবস্থান্তর মৌল হবে। কিন্তু আমাদের সোডিয়াম নেই, সোডিয়ামের সর্বশেষ স্থিতিশীল আয়ন কি? সোডিয়াম প্লাস 1s2 2s2 2p6, এখানে দেখো ডি অরবিটালই নাই, তাহলে এটা তো ডি ব্লক মৌল হবেই না, আর অবস্থান্তর মৌল হওয়ার তো প্রশ্নই ওঠে না। নিয়নের নিয়নের ক্ষেত্রে যদি নেই, নিয়ন তো নিষ্ক্রিয় গ্যাস, ওর স্থিতিশীল আয়নই নাই কোনো, তাহলে ওইটা হবে না। রুবিডিয়াম, রুবিডিয়াম তো সোডিয়ামের সাথে একই গ্রুপে অবস্থিত, তাই সোডিয়ামের যে ইয়েটা হবে ইলেকট্রন বিন্যাস হবে ওর সর্বশেষ রুবিডিয়ামের ইলেকট্রন কাঠামো এরকমই হবে সর্বশেষ শক্তি স্তরে, তো ওখানে কোনো ডি অরবিটাল থাকবে না, তাহলে ওইটা অবস্থান্তর মৌল হবে না। তাহলে অপশন হচ্ছে মানে অ্যান্সার হচ্ছে অপশন ডি।
এবার 11 নম্বর কোশ্চেনে দেখি, নিচের কোনটি জটিল যৌগ? আচ্ছা, জটিল যৌগ এটাও কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টারের টপিক। জটিল যৌগ হচ্ছে একটা কেন্দ্রীয় ধাতব পরমাণু থাকবে, ওই ধাতব পরমাণুকে ঘিরে একাধিক লিগ্যান্ড থাকবে যারা তাদের মুক্তচর ইলেকট্রন ধাতব পরমাণুকে দান করবে। এখানে CH3COCl এই যৌগটা যদি আমরা দেখি, এটা কিন্তু একটা জৈব যৌগ। এটা কিন্তু জটিল যৌগ না, এটা জৈব যৌগ। তারপর CaOClCl অর্থাৎ ব্লিচিং পাউডার, এটাও একটা এটা কোনো জটিল যৌগ না, এটা একটা মানে অজৈব যৌগ। AgNH3 2Cl এটা দেখি জটিল যৌগ হয় কিনা। এখানে NH3 এটা কিন্তু নিষ্ক্রিয়, মানে এটার যোজনী কিন্তু শূন্য, মানে এইটুকু অংশের যোজনী শূন্য। ক্লোরিনের যোজনী আমরা জানি -1, তাহলে এখানে সিলভারের যোজনী কত ব্যবহৃত হচ্ছে? +1, মানে এর জারণ সংখ্যা, সিলভারের জারণ সংখ্যা এখানে +1 ব্যবহৃত হচ্ছে। সিলভারের যেটা বলে, তাহলে এখানে যদি একটা কেন্দ্রীয় সিলভার পরমাণু থাকে, দেখা যাবে ওকে ঘিরে NH3 NH3, এখানে একটা মুক্তজোড় আছে, এখানে একটা মুক্তজোড় আছে, আর ক্লোরিন পরমাণু তার একটা মুক্তজোড় ইলেকট্রন এভাবে শেয়ার করবে। তাহলে এই তিনটা হচ্ছে লিগ্যান্ড, এই তিনটা লিগ্যান্ড, আর এটা কেন্দ্রীয় ধাতব পরমাণু বা কেন্দ্রীয় ধাতব আয়ন, তাইলে এটা হবে একটা জটিল যৌগ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি। নিচের কোন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি? আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার ওই অংশে বইতে একটা মানে তড়িৎ ঋণাত্মকতা 4টা টার্ম দিয়ে হিসাব করা হয়। হ্যাঁ, 4টা ক্ষেত্রে হিসাব করা হয়। একটা হচ্ছে পারমাণবিক আকার, আরেকটা চার্জ ঘনত্ব, আরেকটা হচ্ছে ইলেকট্রনীয় কাঠামো। মূলত 3টাতেই হিসাব করা যায়। ইলেকট্রনীয় কাঠামোটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওখানে বইতে একটা কথা লেখা আছে যে ইলেকট্রন বিন্যাস যত অষ্টক কাঠামোর কাছাকাছি অবস্থান করবে, তো সেক্ষেত্রে আমার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। এটা এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে? ইলেকট্রনের কাঠামো যদি অষ্টক কাঠামোর কাছাকাছি হয়, অর্থাৎ অষ্টক কাঠামো তো পর্যায় সারণীর ডান দিকে অবস্থান করে, তাই না? তার মানে যদি পরমাণুগুলা, আমি মৌলগুলা বাম সাইড থেকে ডান সাইডে বিবেচনা করি, ডান সাইডের দিকের মৌলগুলা কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ ছোট। পারমাণবিক ব্যাসার্ধ ছোট হওয়ার কারণে কি হয়েছে? ও সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো আছে তাদের উপরে নিউক্লিয়াসের আকর্ষণ তীব্র, তাদের উপর নিউক্লিয়াসের তীব্র আকর্ষণ হবে। এই তীব্র আকর্ষণের জন্য ওরা যখন কোনো বন্ধন গঠন করবে অন্য কোনো পরমাণুর সাথে, সাপোজ এরকম যদি একটা বন্ধন হয়, তাহলে এই বন্ধনে ইলেকট্রন যুগলকেও ও তীব্রভাবে আকর্ষণ করতে পারবে, কারণ ওর আকার ছোট। ওর আকার ছোট হওয়ার কারণে এখানকার যে এটা ওর কাছাকাছি অবস্থান করবে, এবং বন্ধনের ইলেকট্রন যুগলটা ওর কাছাকাছি অবস্থান করবে। এর ফলে ও তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাবে। তাহলে অষ্টক কাঠামো যদি কাছাকাছি হয় ইলেকট্রন কাঠামো, তাহলে ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়। আচ্ছা দেখি তাহলে এখানে অষ্টক কাঠামোর কাছাকাছি কোনটা আছে। অষ্টক কাঠামো কি? NH2 NP6, 2 আর 6 8টা ইলেকট্রন, সর্বোচ্চ শক্তি 8টা ইলেকট্রন হলে অষ্টক কাঠামো। তাইলে এখানে এটা দেখা যাচ্ছে অষ্টক কাঠামো খুবই কাছাকাছি, 2 আর 6 8টা ইলেকট্রন, কিন্তু এটা তো অষ্টক কাঠামোই হয়ে গেছে, তো এটা হবে না। NH2 NP5 এটা হইতে পারে, এটা অষ্টক কাঠামোর কাছাকাছি, তাহলে এটা অপশন হচ্ছে ডি। নাইট্রোজেন হাইড্রোজেন এটা বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, বিক্রিয়া ক্ষমতার জন্য এককের মাত্রা কি? আচ্ছা, এখানে এই বিক্রিয়ার একটা বিশেষ নাম আছে, এটা হচ্ছে হেবার বোসের বিক্রিয়া। এই বিক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট। তো এই বিক্রিয়া সমতার জন্য এককের মাত্রা কি? এককের মাত্রা বলতে এই যে কেপিকেসি, মানে ওই যে সাম্যধ্রুবকের মাত্রা বলতে এখানে বলছে আর কি। সাম্যধ্রুবকের মাত্রা আমরা কিভাবে হিসাব করি? n = উৎপাদের মোট মোল মাইনাস বিক্রিয়কের মোট
মোল। এখানে উৎপাদকের মোট মোল কত? 2। উৎপাদের মোট মোল 2 আর বিক্রিয়কের মোট মোল হচ্ছে 1 আর 3 4। তাহলে এটা হচ্ছে -2, NMR -2, NMR -2। এখন তোমার অপশনগুলো মোল আর লিটারের মাধ্যমে দেওয়া আছে, তার মানে কেসি, কেসি এর একক চাইছে আর কি। তাহলে এটা হবে হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার -2। তাহলে মোল টু দি পাওয়ার -2 আর লিটার টু দি পাওয়ার 2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি। এখানে যদি এই যে কেপি একক চাইতো, তাহলে কেপি লেখা হবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2। নিচের কোনটিকে নীরব ঘাতক বলা হয়? নীরব ঘাতক হচ্ছে কার্বন মনোঅক্সাইড। আচ্ছা, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে আসি। গ্লুকোজের আলোক সমাণুর সংখ্যা কত? আচ্ছা, এটা এটা খুবই কমন একটা কোশ্চেন। এটা আমি একটু ডিটেলসে দেখাচ্ছি। কারণ গ্লুকোজের যে গাঠনিক সংকেত, গ্লুকোজের গাঠনিক সংকেতটা আসলে এরকম: CHO, COH, এখানে H, C, 1 2 3 4 5 6, C, এখানে লাস্টে হবে CH2OH, এখানে OH, এখানে H, এখানে OH, এখানে H, এখানে OH। আচ্ছা, তাহলে এখানে কাইরাল কার্বন কয়টা? কাইরাল কার্বন মানে হচ্ছে যেই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন মূলক যুক্ত থাকে। আমি যদি এই কার্বনটা বিবেচনা করি, এই কার্বনের 2 হাত দিয়ে অক্সিজেনকে ধরে রাখছে আর 1 হাত দিয়ে হাইড্রোজেনকে ধরে রাখছে, মানে ডাবল বন্ডে অক্সিজেন আছে আর সিঙ্গেল বন্ডে হাইড্রোজেন আছে। তাহলে এটা কিন্তু কাইরাল কার্বন হবে না, কারণ 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকতে হবে। যদি এই কার্বনকে বিবেচনা করি, এই কার্বনের 1 হাতে CHO, আর এক হাতে OH, আর এক হাতে হাইড্রোজেন, আর আরেক হাতে কি? আরেক হাতে কিন্তু এই পুরা জিনিসটা একসাথে, ঠিক আছে? আরেক হাতে কিন্তু এইভাবে বিবেচনা করা যাবে না যে এই কার্বনের এই যে এই হাতটার মধ্যে খালি কার্বন আছে, এই হাতের মধ্যে কিন্তু এই পুরা পার্টটুকু আছে, ঠিক আছে? ঠিক একইভাবে আমি যদি এই কার্বন নেই, এই কার্বনে এই হাতে হাইড্রোক্সিল, এই হাতে হাইড্রোজেন, আর এই হাতে এই পুরা পার্টটুক, আর উপরের হাতে এই পুরা পার্টটুক, ঠিক আছে? তাহলে 4 হাতে 4টা ভিন্ন জিনিস। তো এরকম এখানে কার্বন আছে কয়টা? এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তাহলে এখানে 4টা কাইরাল কার্বন আছে মোট। তাহলে এই 4টা কাইরাল কার্বন যদি থাকে, এখন আচ্ছা, এই যৌগটা কিন্তু প্রতিসম অংশে ভাগ করা যায় না। আমি যদি মাঝ বরাবর একটা ইয়েটা নিই, প্রতিসম তল টানার চেষ্টা করি, এটা কিন্তু প্রতিসম তল হবে না, কারণ এইটুক পার্ট সেম, কিন্তু এই পার্ট আর এই পার্ট কিন্তু সেম না। তাই আমি এটাকে মিরর প্রতিবিম্ব বলতে পারবো না। তাই এটার আলোক সমাণু সংখ্যা হবে, মানে যদি কোনো যৌগকে এরকম প্রতিসম অংশে ভাগ করা না যায়, তাহলে তার আলোক সমাণুর সংখ্যা 2n। আলোক সমাণু equal to 2n যদি প্রতিসম অংশে ভাগ করা না যায়। প্রতিসম অংশে ভাগ করা না যায়, ঠিক আছে? আর যদি প্রতিসম অংশে ভাগ করা যায়, তাহলে এখানে আলোক সমাণু সংখ্যা হবে 2n-1। তাহলে এখানে 2n, n হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা। এখানে কয়টা কাইরাল কার্বন আছে? 4টা। তাই 2^4 equal to 16। তাহলে এটার অ্যান্সার হবে এ। অ্যাস্টারের সাধারণ সংকেত। অ্যাস্টারের সাধারণ সংকেত হচ্ছে R, COO, R'। যেমন CH3, COO, CH3। এটার নাম কি? অ্যাস্টারের নাম হয় হচ্ছে অ্যালকাইল অ্যালকানয়েড। অ্যালকাইল অ্যালকানয়েড, তার মানে এইটা এটা হচ্ছে অ্যালকাইলের পার্ট আর এইটুক হচ্ছে অ্যালকানয়েডের পার্ট, ঠিক আছে? যেই কার্বনের সাথে সি, মানে এই যে যেই কার্বনের সাথে সি ডাবল বন্ড ও, মানে এই মূলকটা যুক্ত, এটা আসলে এরকম সি, এখানে এই পার্টটুকু আসছে অ্যাসিড থেকে আর এই পার্টটুকু আসছে অ্যালকোহল থেকে। এই অ্যাসিড আর অ্যালকোহলের সংমিশ্রণে অ্যাস্টার গঠিত হয়। তো যেই পার্টটুকু অ্যালকোহল থেকে আসছে ওটার নামের সাথে যুক্ত হবে অ্যালকাইল, আর যেই পার্টটুকু অ্যাসিড থেকে আসছে ওইটার নামে যুক্ত হবে অ্যালকানয়েড। তাহলে এটার নাম হবে মিথাইল, এটুক কি? ইথানয়েড, মিথাইল ইথানয়েড।
ঠিক আছে, তাহলে এস্টারের সাধারণ সংকেত আর COO আর প্রাইম। নেক্সট কোশ্চেন, সোডিয়াম বেনজানোয়েটকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে কি হয়? আচ্ছা, সোডিয়াম বেনজানোয়েট, এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এই পার্টটুকুকে বলা হয় সোডা লাইম। সোডা লাইম। আচ্ছা, তাহলে এই বিক্রিয়ায় এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সম্পন্ন হবে, কার্বন সংখ্যা 1 হ্রাস পায়। তাইলে এখানে এই কার্বনটা চলে যাবে এখান থেকে। এই কার্বনটা যদি চলে যায় মানে এই পুরো পার্টটুকুই আলাদা হয়ে যাবে, তাই খালি বেঞ্জিন পড়ে থাকবে, বেঞ্জিন চক্রটা, অর্থাৎ এখানে বেঞ্জিন তৈরি হবে। আর এখান থেকে যে কার্বনটা চলে গেল না, COO, এটা সোডিয়ামের সাথে এসে যুক্ত হবে, Na2CO3 প্লাস H2O। তাহলে এখানে তৈরি হবে হচ্ছে বেঞ্জিন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি sp2 সংকরায়ন হাইব্রিডাইজেশন প্রদর্শন, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন প্রদর্শন করে? এখানে একটা বা হবে। আচ্ছা, যেখানে সিঙ্গেল বন্ধন থাকে সেখানে সবসময় sp3 থাকে। সিঙ্গেল বন্ড sp3, ডাবল বন্ড sp2, ট্রিপল বন্ড এটা থাকে হচ্ছে sp। তাহলে এখানে খেয়াল করো, ডাবল বন্ড আছে কিসের কিসের মধ্যে, এটা হচ্ছে মিথেন, এখানে কিন্তু কোনো ডাবল বন্ড নয়, সবই সিঙ্গেল বন্ড। এটা ইথিন, CnH2n, এখানে হচ্ছে ডাবল বন্ড আছে, তাই এটা অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, জৈব যৌগের গঠন উপাদানগুলো হলো, জৈব যৌগ হচ্ছে মানে প্রথমে প্রথমে এটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বনের সমন্বয়ে গঠিত। আর জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন জাতক, অর্থাৎ হাইড্রোজেন আর কার্বন এটার মধ্যে থাকতেই হবে। এছাড়া ফ্লোরিন, ক্লোরিন, তারপরে সালফার, অক্সিজেন এগুলো থাকতে পারে, না থাকতে পারে। কিন্তু জৈব যৌগ হওয়ার জন্য মূল শর্ত হচ্ছে মানে হাইড্রোজেন আর কার্বন থাকতে হবে, অর্থাৎ ওকে আগে হাইড্রোকার্বন হইতে হবে, তারপরে সে জৈব যৌগ হবে। তাহলে এখানে এটা হাইড্রোজেন আর কার্বন যদি থাকে, এই, তাহলে এটার অপশন হবে মানে এটার অ্যান্সার হবে অপশন বি। পানিকে জীবাণুমুক্ত করতে কোনটি ব্যবহার করা হয়? এটা আমরা সবাই জানি, পানিকে জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl, Cl। আচ্ছা, এখানে পরীক্ষার সময় অনেক সময় এরকম কোশ্চেন আসে যে CaOCl, এখানে ক্লোরিনের জারণ মান কত? এটা অপশন, এই অ্যান্সার সি, এটা আগে মার্ক করে নিলাম। আচ্ছা, এখানে যদি আমরা ক্লোরিনের জারণ মান হিসাব করতে যাই, এখানে কিন্তু দুইটা ক্লোরিন আছে, CaOCl, এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন। আচ্ছা, ক্যালসিয়ামের জারণ মান সবসময় +2, তাহলে এটা +2, তাহলে এই পুরা পার্টটুকের জন্য হবে -2। আচ্ছা, তাহলে এই পুরো পার্টটুকুকে আমি একটু আলাদা করে নিয়েছি, OCl, Cl, এই পুরো পার্টটুকুর আসতেছে কত, -2 বা 2 মাইনাস। এখন এখানকার যে বাইরের যে ক্লোরিনের জারণ মান সবসময় -1, এই বাইরের ক্লোরিনটা -1, তাহলে এই বাইরের ক্লোরিনটা -1, তাহলে এই ভিতরের টুকু, এইটুকুর জন্য -1 হইতে হবে, কারণ টোটাল কিন্তু -2 আসতে হবে। ঠিক আছে, এটা -1 আর এই পুরো পার্টটুকুর জন্য -1 আসতে হবে, যার ফলে -1 টোটাল মিলে -2 হবে। অক্সিজেনেরটা আবার, অক্সিজেনের সবসময় জারণ মান এখানে -2, অক্সিজেনের জারণ মান যদি -2 হয়, আর OCl এই পার্টটুকুর জন্য কি বললাম আগে, এটা হবে -1, OCl পার্টের -1, তাহলে এখানে S এর মান আসতেছে +1। তার মানে এই যে ভিতরে ক্লোরিনের জারণ মান আসলে +1, আর বাইরের ক্লোরিনের জারণ মান -1। CaOCl, Cl, এখানে এই ক্লোরিনের জারণ মান +1 আর এই ক্লোরিনের জারণ মান -1। এই কোশ্চেনটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে।